অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা 18। এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ের পুরো চ্যাপ্টারটি আজকে আমরা সমাধান করব। তো সমাধান করব 18 পৃষ্ঠার এই বক্সটি, তারপরে আমরা সমাধান করব। নেক্সটে দেখা যাক কি আছে। নেক্সটে আছে 19 পৃষ্ঠার এই বক্সটি সমাধান করব। তারপরে আমরা সমাধান করব এই হচ্ছে 22 পৃষ্ঠা। ঠিক আছে, 22 পৃষ্ঠা এটি সমাধানের পর আমরা সমাধান করব পরবর্তী পৃষ্ঠা। পরবর্তী পৃষ্ঠা আছে 24, এটি আমরা সমাধান করব। তারপরে চলে যাব আমরা নেক্সটে আছে এই দেখো 26 পৃষ্ঠা, এটি সমাধান করব। তারপরে আমরা সমাধান করব 28 পৃষ্ঠার এই বক্সটি। তারপরে আমরা নেক্সটে চলে যাব 30 পৃষ্ঠায় আছে এই বক্সটি। তারপরে আছে টিক চিহ্ন। তারপরে আছে আমাদের সৃজনশীল প্রশ্ন 1 এবং সৃজনশীল প্রশ্ন 2। তো চলো আমরা পুরো ভিডিওটি শুরু করি। ঠিক আছে, তো পুরো দ্বিতীয় অধ্যায় আজকে সমাধান করব। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, কৃষি প্রযুক্তি। তো দ্বিতীয় অধ্যায় আমাদের প্রথমে যে বক্সটি আছে, এই যে প্রথমে আছে 18 পৃষ্ঠা। ঠিক আছে, তো আমরা এর আগে কিন্তু আমাদের আর কোনো বক্স নেই, আমাদের এই 18 পৃষ্ঠা থেকে আমরা শুরু করব। এই যে এই বক্সে দেখো কি বলা আছে। এই যে দেখো এখানে আমাদের যে বক্সটি আছে, এই যেখানে বলেছে শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে ধান চাষে কোন ধরনের সার প্রয়োগ করা লাভজনক তা ব্যাখ্যা করো। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই যে আমরা উত্তরে চলে এসেছি। এই দেখো এখানে উত্তরে বলা আছে এই যে ধান চাষের লাভজনক সার প্রয়োগের ব্যাখ্যা। ঠিক আছে, উত্তর: ধান চাষে নাইট্রোজেন, ইউরিয়া, ফসফরাস, টিএসপি, পটাশ, এমওপি এবং জিঙ্ক সালফেট সার সঠিক মাত্রায় সঠিক সময়ে প্রয়োগ করা লাভজনক। মাটির উর্বরতা, ধানের জাত এবং স্থানীয় আবহাওয়ার ওপর ভিত্তি করে সারের পরিমাণ নির্ধারণ করতে হবে। সারের সঠিক ব্যবহার ফলন বৃদ্ধি করে এবং খরচ কমিয়ে লাভজনক হয়। তো চলো আমরা আমাদের হোম পেজে ফিরে যাই। তো আমাদের কিন্তু এটি কমপ্লিট। এখন আমরা চলে যাব নেক্সটে। এই যে নেক্সটে দেখো এখানে 19 পৃষ্ঠাতে কি বলা আছে। 19 পৃষ্ঠাতে এই যে বলা আছে, এই যে 19 পৃষ্ঠাতে এখানে দেখো বলা আছে 10টি গরু মোটাজাত করার জন্য কি পরিমাণ ইউরিয়া, খড় ও ঝোলা গুড় লাগবে তা হিসাব করে বের করতে। চলো আমরা উত্তরটি দেখে নিই। তো আমরা কিন্তু আমাদের উত্তরে চলে এসেছি। ঠিক আছে, এই দেখো উত্তর, এই হচ্ছে প্রশ্ন আর উত্তর হচ্ছে যে এখান থেকে শুরু। ঠিক আছে, এই যে এখান থেকে উত্তর শুরু। তো একটি গরু প্রতিদিন 3 কেজি ইউরিয়া মেশানো খড় প্রয়োজন। তারপরে বলেছে 10টি গরুর জন্য প্রতিদিনের ইউরিয়া প্রয়োজন 10 গরু গুণ 3 কেজি গুড় সমান 30 কেজি ইউরিয়া। তারপরে 2 বলেছে খড় 20 কেজি খড়ের জন্য 1 কেজি ইউরিয়া আর দ্রবণ প্রয়োজন। 30 কেজি ইউরিয়ার জন্য প্রয়োজনীয় খড় 20 কেজি খড়, 1 কেজি ইউরিয়া গুণ 30 কেজি ইউরিয়া 600 কেজি এবং ঝোলা গুড় একটি গরুর জন্য প্রতিদিন 300 থেকে 400 গ্রাম ঝোলা গুড় প্রয়োজন। 10টি গরুর জন্য প্রতিদিন ঝোলা গুড় প্রয়োজন 10 গরু গুণ 300 মানে 400 গ্রাম গরু। তো 3000, আমি 300 বলছি, এখানে আবার 3000 মাইনাস 4000 গ্রাম বা 3 থেকে 4 কেজি ঝোলা গুড়। ঠিক আছে, তারপরে এই যে সংক্ষেপে হবে ইউরিয়া প্রতিদিন 30 কেজি এবং খড় প্রতিদিন 600 কেজি। তো চলো আমরা আমাদের এটিও কমপ্লিট। এখন আমরা চলে যাব নেক্সট পেজে। এই হচ্ছে আমাদের নেক্সট পেজে এখানে বলেছে, এখানে দেখো প্রশ্নে বলেছে শিক্ষার্থীরা পাঠে উল্লেখিত রোগাক্রান্ত উদ্ভিদের নমুনা সংগ্রহ করে শ্রেণীতে আলোচনা উপস্থাপন করবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই ছিল উত্তর। এই দেখো এখানে এই হচ্ছে প্রশ্ন আর উত্তরে যে এখান থেকে শুরু। ঠিক আছে, এই যে এখানে ফসলের বিভিন্ন রোগের লক্ষণ এবং সেগুলোর কারণ নিচে উল্লেখ করা হলো। এই যে এইখান থেকে যে উত্তর।
ফসলের পাতা, কাণ্ড বা ফলে কালো, হালকা বাদামি, গাঢ় বাদামি বা পানিতে ভেজা দাগ দেখা যায়। এটি ছত্রাকজনিত রোগের লক্ষণ, যেমন ধানের বাদামি দাগ রোগ। তারপর আছে ধসা রোগ, পাতা ঝলসে যায়, যেমন ধান ও আলুর ধসা রোগ। তারপর আছে মোজাইক রোগ, ফসলের পাতায় হলুদ সবুজ ছোপ দাগ দেখা যায়। এটি ভাইরাস জনিত রোগ, যেমন ঢেঁড়স ও মুরগির মেজাইন রোগ। তারপর আছে ঢলে পড়া রোগ, ফসলের কাণ্ড শিকড় রোগাক্রান্ত হলে ফসলের শাখাগুলো মাটির দিকে ঢলে পড়ে। তো আমরা এখন আমাদের হোম পেজে ফিরে, তো আমাদের এটিও কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পৃষ্ঠার সমাধানে। তো আমাদের নেক্সট পৃষ্ঠা এখানে বলেছে যে তোমার এলাকায় শস্য বহুমুখীকরণে কিভাবে সাথী ফসল চাষ করা হয় বর্ণনা করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই ছিল আমাদের উত্তর। এই যে উত্তর এখান থেকে, আপনার এলাকায় শস্য বহুমুখী সাথী ফসলের চাষের মাধ্যমে কীভাবে উৎপাদন বৃদ্ধি ও সম্পদের সুস্থ ব্যবহার করা তা নিচে বর্ণনা করা হলো। সাথী ফসলের সংজ্ঞা। সাথী ফসল বলতে এমন দুটি বা তার বেশি ফসলকে বোঝায় যা একই জমিতে একই সময়ে অথবা কিছুটা ভিন্ন সময়ে চাষ করা হয়, যাতে একে অপরের বৃদ্ধিতে সহায়তা করে এবং জমির উর্বরতা বজায় রাখে। উপযুক্ত ফসলের নির্বাচন। আপনার এলাকায় জলবায়ু, মাটির ধরন এবং ফসলের চাহিদা অনুযায়ী সাথী ফসল নির্বাচন করতে হবে, যেমন গম, মুগ, ভুট্টা। একই ফসলগুলো একসাথে চাষ করা যেতে পারে। মুগ ডাল জাতীয় ফসল হওয়ায় তা মাটির নাইট্রোজেন বৃদ্ধিতে সহায়তা করে, যা গম ও ভুট্টার পানীয় উপকারী। তারপর আছে আখের সাথে আলু। আখ দীর্ঘমেয়াদী ফসলের সাথে স্বল্পমেয়াদী আলু চাষ করে জমি সর্বোচ্চ ব্যবহার করা যায়। তারপরে বলেছে এই যে দেখো, সারি বা বিন্যাস পদ্ধতি। ফসলের বৃদ্ধি ও আলোর পর্যাপ্ততা নিশ্চিত করতে সারি বা বিন্যাস পদ্ধতি চাষ করা হয়, যেমন এক সারি আখের পর 2 সারি আলু বা নির্দিষ্ট দূরত্বের গম ও ভুট্টার সারি সরিয়ে ভুট্টার সারির মাঝে মুগ চাষ করা। তারপরে সম্পদের সুষ্ঠু ব্যবহার। সাথী ফসল চাষের মাধ্যমে জমি, জল এবং সারের মতো কৃষি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা হয়, যেমন একটি ফসল মাটি থেকে পুষ্টি সংগ্রহ করলে অন্য ফসল তা পূরণ করতে পারে। রোগ ও পোকা নিয়ন্ত্রণ। কিছু সারি ফসল একে অপরের রোগ ও পোকা নিয়ন্ত্রণে সহায়তা করে, ফলে রাসায়নিক সারের ব্যবহার কমে আসে। মাটির উর্বরতা বৃদ্ধি। ডাল জাতীয় সাথী ফসল ও মাটির নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করে, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে। আর্থিক লাভ। একই জমি থেকে একাধিক ফসল পাওয়ায় কৃষকের আর্থিক লাভ বৃদ্ধি পায় এবং ঝুঁকির পরিমাণ কমে আসে। তো আমাদের এটিও কমপ্লিট। এখন আমরা চলে যাব নেক্সট পেজে। দেখো এখানে একটি কাজের কথা বলেছে। এখানে বলেছে একটি সাথী ফসলের জমি পর্যবেক্ষণ করে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দাও। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো এই ছিল আমাদের উত্তর। এই হচ্ছে প্রশ্নটি, আর এই যে এখান থেকে উত্তর শুরু। প্রতিবেদন। সাথী ফসলের জমি পর্যবেক্ষণ প্রতিবেদন ভূমিকা। এই প্রতিবেদনটি একটি সাথী ফসলের জমি পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সাথী ফসল হলো এমন একটি কৃষি পদ্ধতি যেখানে একই জমিতে একাধিক ফসল একসাথে চাষ করা হয়, যা একে অপরের পদ্ধতিতে সহায়তা করে এবং জমির উর্বরতা বৃদ্ধি করে। এই পর্যবেক্ষণের উদ্দেশ্য ছিল সাথী ফসলের সুবিধা, অসুবিধা এবং বাস্তব প্রয়োগের সম্পর্কে ধারণা লাভ। তারপরে পর্যবেক্ষণের সময় ও স্থান। এখানে আপনার পর্যবেক্ষণের স্থানের নাম লিখুন, যেমন ঘোষপুর একটি কৃষি জমি। তারিখ, এখানে তারিখ লিখতে হবে। এখানে পর্যবেক্ষণের তারিখ লিখুন। সময়, এখানে সময় লিখতে হবে। তারপর পর্যবেক্ষণকৃত ফলাফল। তারপর পর্যবেক্ষণকৃত জমিতে যে সারির ফলগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো, এখানে প্রথম ফসলের নাম লিখুন, যেমন ভুট্টা। এখানে দ্বিতীয় ফসলের নাম লিখুন, যেমন সিম। প্রয়োজনে আরও ফসলের নাম যোগ করুন। পর্যবেক্ষণ ফলাফল। ফসল সমন্বয়। দেখা গেছে যে ভুট্টা গাছগুলো সিম গাছের জন্য
অবলম্বন হিসেবে কাজ করেছে, যা সিম গাছকে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করেছে। সিম গাছ বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন মাটিতে সংবর্ধন করে ভুট্টার জন্য প্রস্তুত সরবরাহ করেছে। তারপর আছে পোকামাকড় নিয়ন্ত্রণ। সাথী ফসলের কারণে মাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে কম দেখা গেছে এবং কারণ বিভিন্ন ধরনের পোকাকে আকর্ষণ বা বিকর্ষণ করে। মাটির স্বাস্থ্য, মাটির উর্বরতা এবং গঠন তুলনামূলকভাবে ভালো মনে হয়েছে, কারণ একাধিক ফসলের মূলতন্ত্র মাটিকে ধরে রেখে এবং জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি করে। ফলন, প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই পদ্ধতিতে একক ফসলের তুলনায় মোট ফলন বৃদ্ধি পেতে পারে। উপসংহার: সাথী ফসল পদ্ধতিতে একটি টেকসই কৃষি পদ্ধতি যা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে, মাটির স্বাস্থ্য উন্নত করে এবং পোকামাকড় নিয়ন্ত্রণে সহায়তা করে। কৃষকদের জন্য অর্থনৈতিকভাবেও লাভজনক হতে পারে, তবে সঠিক ফসল নির্বাচন এবং তাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা এই পদ্ধতির সাফল্যের জন্য অপরিহার্য। তো আমাদের এটি কমপ্লিট। এখন আমরা চলে যাব নেক্সট পৃষ্ঠায়। তো দেখো নেক্সট পৃষ্ঠা হচ্ছে আমাদের 28। দেখো কি বলেছে 28 পৃষ্ঠায়। এখানে বলেছে তোমার গ্রামের কৃষকেরা শস্য পর্যায় ব্যবহার করেন। তুমি তাদের সাথে আলোচনা করে কেন এবং কিভাবে তারা শস্য পর্যায় অনুসরণ করেছে সে সম্পর্কে একটি প্রতিবেদন জমা দিবে। তো চলো আমরা এর উত্তরটি দেখে নেই। তো দেখো এই ছিল আমাদের উত্তর। কৃষকদের শস্য পর্যায় অনুসরণের পদ্ধতি। কৃষকরা সাধারণত নিম্নলিখিত উপায়ে শস্য পর্যায় অনুসরণ করেন। ফসল নির্বাচন: তারা মাটির ধরন, জলবায়ু এবং বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রকারের ফসল নির্বাচন করেন, যেমন ধান চাষের পর ডাল বা আলু চাষ করা। 2. গভীরমূলী ফসলের পর্যায়ক্রম: মাটির গভীরে পুষ্টি আহরণকারী ফসল গভীরমূলী এবং মাটির উপরিভাগে ভাগ থেকে পুষ্টি আহরণকারী ফসল অগভীরমূলী পর্যায়ক্রমে চাষ করা হয়। 3. ফসল চক্রের পরিকল্পনা: তারা সাধারণত 2 থেকে 3 বছরের জন্য একটি ফসল চক্রের পরিকল্পনা করেন। এখানে কোন ফসলের পর কোন ফসল চাষ করা হবে তা স্থির করা হয়। উপসংহার: শস্য পর্যায় পদ্ধতি গ্রামের কৃষকের জন্য একটি কার্যকর ও টেকসই কৃষি পদ্ধতি, যা পরিবেশের ভারসাম্য বজায় রেখে কৃষকের অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করে। তো আমাদের কিন্তু এটি কমপ্লিট 28 পৃষ্ঠা। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট পৃষ্ঠার সমাধানে। নেক্সটে দেখো কি আছে। এখানে বলেছে তোমার বাবা তোমার কাছে একটি শস্য পর্যায় পরিকল্পনা চাইলে উল্লেখিত নমুনা শস্য পর্যায় আলোকে তোমার বাবার জন্য একটি শস্য পর্যায় পরিকল্পনা করো, যেন আগামী রবি মৌসুম হতে ব্যবহার করা যায়, এবং পরিকল্পনাটি শ্রেণীতে উপস্থাপন করো। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তো আমাদের উত্তর এই ছিল প্রশ্নটি আর উত্তরে এখান থেকে শুরু। জমির প্রস্তুতি: রবি মৌসুমের জন্য জমি ভালোভাবে প্রস্তুত করতে হবে, মাটির গভীরভাবে চাষ করে ঝুরঝুরে করে নিতে হবে এবং প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে। তারপর আছে ফসল নির্বাচন: রবি মৌসুমে সাধারণত গম, সরিষা, আলু, ডাল জাতীয় ফসল যেমন রসুন, ছোলা, ভুট্টা ইত্যাদি চাষ করা হয়। তোমার জমি ধ্বংস এবং পানির প্রাপ্যতা অনুযায়ী উপযুক্ত ফসল নির্বাচন করতে হবে। শস্য পর্যায় বিন্যাস: প্রথম ছবি, যদি খরিফ 2 মৌসুমে ধান চাষ করা হয়ে থাকে তবে রবি মৌসুমে ডাল জাতীয় ফসল যেমন মসুর বা ছোলা চাষ করা যেতে পারে, এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। দ্বিতীয় বছর পরের রবি মৌসুমে গম বা ভুট্টা চাষ করা যেতে পারে। তৃতীয় বছর এরপর রবি মৌসুমে আলু বা সরিষা চাষ করা যেতে পারে। পরিকল্পনা উপস্থাপন: এই পরিকল্পনাটি একটি চার্ট বা ডায়াগ্রামের মাধ্যমে শ্রেণীতে উপস্থাপন করা যেতে পারে, যেখানে প্রতিটি মৌসুমের জন্য নির্বাচিত ফসল এবং তার সম্ভাব্য সময়কাল উল্লেখ থাকবে।
এতে চিত্র থেকে প্রাপ্ত শস্য পর্যায় ব্যবহারের একটু স্পষ্ট হবে। গুরুত্বপূর্ণ বিষয়, মাটির স্বাস্থ্য ও উর্বরতা বজায় রাখার জন্য একই জমিতে বারবার একই ফসল চাষ না করে শস্য পর্যায় অনুসরণ করা জরুরি। পানির প্রাপ্যতা, মাটির ধরন এবং বাজারের চাহিদা অনুযায়ী ফসল নির্বাচন হতে পারে। তো আমাদের এটি কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের টিক চিহ্নতে। টিক চিহ্ন দেখো কি বলেছে। একে বলেছে মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয়। ঠিক আছে, তো মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয়? ডিডিটি, ফরমালিন, ক্লোরিন, ফসফরাস। তাহলে সঠিক উত্তর হবে খ, ফরমালিন। তারপরে দেখো দুয়ে বলেছে গরুকে ইউরিয়া ঝোলাগুড় খাওয়ানো হয়। ঠিক, এই যে আমি একটু জুম করে দেখাই, তাহলে এই যে এইবার বুঝতে পারবা। তো কোনটি হবে সঠিক উত্তর দুয়ে? তো দুয়ে সঠিক উত্তর কি হবে? দুয়ে হবে ঘ। তারপরে আমরা চলে যাব 4 ও 5-এ। ঠিক আছে, দেখো 4 ও 5-এ কি বলেছে, অনুচ্ছেদটি করে আমরা এই প্রশ্নের উত্তর দেব। দেখো 4 নম্বরে সঠিক উত্তর কি হবে? রিনা বেগম তার আঙিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারেন? 4টি। তারপরে 5 নম্বরে রিনা বেগমের খামারটি তার পরিবারের কি ধরনের সুফল বয়ে আসবে? এই যে দুধের সরবরাহ বৃদ্ধি। ঠিক আছে, তো আমাদের এটি কমপ্লিট। এখন আমরা চলে যাব নেক্সট পেজে, সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন 1 নম্বরে আমরা সৃজনশীলের এই লেখাগুলো পড়ে আমরা এগুলো সমাধান করব। তো এখানে দেখো 4টি প্রশ্ন আছে। তো শস্য পর্যায় কি, তারপরে খ, গ এবং ঘ। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো আমরা দেখো উত্তরে চলে এসেছি। শস্য পর্যায় কি? হ্যাঁ, উত্তর শস্য পর্যায় বলতে বোঝায় একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসল চাষ করা। এর ফলে মাটির উর্বরতা বজায় থাকে এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কমে। 2 নম্বর শস্য পর্যায়ের ধৈর্যা চাষ করা সুবিধাজনক কেন? উত্তর শস্য পর্যায় ধৈর্যা চাষ করা সুবিধাজনক কারণ এটি সবুজ সার ফসল। এটি মাটি নাইট্রোজেন পরিমাণ বৃদ্ধি করে এবং মাটির গঠন উন্নত করে উর্বরতা বাড়াতে সাহায্য করে। তারপরে গ নাম্বার, মনির তার জমিতে কিভাবে শস্য পর্যায় করবেন ব্যাখ্যা করো। উত্তর মনির তার জমিতে শস্য পর্যায়ের জন্য ধানের পর ডাল জাতীয় ফসল যেমন মুগ, মসুর বা ধইঞ্চা চাষ করতে পারে। এরপর আবার ধান চাষ করা যেতে পারে। এভাবে তিনি মাটির উর্বরতা বজায় রেখে ফলন বৃদ্ধি করতে পারে। ঘ নাম্বার, মনির কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে কিভাবে লাভবান হবেন বিশ্লেষণ করো। উত্তরে যেখান থেকে এই পর্যন্ত। উত্তর, মনির কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করে নিম্নলিখিতভাবে লাভবান হতে পারবে। ফলন বৃদ্ধি, শস্য পর্যায়ের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কমে যাবে। ফলে ধানের ফলন বাড়বে। সার খরচ হ্রাস, ধইঞ্চার মতো সবুজ সার ফসল চাষের মাধ্যমে রাসায়নিক সারের ব্যবহার কমানো যাবে। মনির এর খরচ বাঁচাবে। মাটির স্বাস্থ্য উন্নতকরণ, শস্য পর্যায়ে মাটির গঠন, জল ধারণ ক্ষমতা এবং পুষ্টি উপাদানের ভারসাম্য উন্নত করে মাটির স্বাস্থ্য ভালো রাখে। আর্থিক লাভ, উন্নত ফলন এবং কম উৎপাদন খরচের কারণে মনির আর্থিকভাবে লাভবান হবেন। তো আমাদের সৃজনশীল প্রশ্ন 1 কমপ্লিট। এখন আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে 2। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন 2 এই যে বলা আছে ক থেকে ঘ পর্যন্ত। সাথী ফসল কাকে বলে? তো চলো আমরা 4টি প্রশ্নের সমাধান করে ফেলি। তো এই ছিল আমাদের প্রশ্ন, সাথী ফসল কাকে বলে। উত্তর, সাথী ফসল হলো এমন এক ধরনের ফসল চাষ পদ্ধতি যেখানে একই জমিতে একই সময় একাধিক ফসল একসাথে চাষ করা হয়। এই ফসলগুলো একে অপরের বৃদ্ধিতে সহায়তা করে এবং জমির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ ভুট্টা ও সিম একসাথে চাষ করা
যেতে পারে, যেখানে সিম ভুট্টাকে নাইট্রোজেন সরবরাহ করে এবং ভুট্টা সিমকে আশ্রয় দেয়। খ নাম্বার, রিলে চাষের মাধ্যমে কিভাবে সময়ের অভাব দূর করা যায়? উত্তর, রিলে চাষ হলো এমন একটি পদ্ধতি যেখানে একটি ফসল কাটার আগে একই জমিতে পরবর্তী ফসল রোপণ করা হয়। এর ফলে দুটি ফসলের মধ্যবর্তী সময় নষ্ট হয় না এবং একই জমিতে বছরের একাধিক ফসল ফলানোর সম্ভাবনা হয়, যা সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করে। গ নাম্বার, এখানে দেখো গ নাম্বার বলেছে, চিত্রে কোন চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ কম ব্যাখ্যা করো। চিত্রে 2 নং চাষ পদ্ধতিতে সম্ভবত আন্তঃফসল বা মিশ্র চাষ 1 নং চাষ পদ্ধতির সারিবদ্ধ একক ফসল ফলন চেয়ে উৎপাদন খরচ কমতে সাহায্য করতে পারে, কারণ এই পদ্ধতিতে একই জমিতে একাধিক ফসল চাষ করা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। আগাছা দমন ও কীটনাশক ব্যবহারের খরচ কমে এবং শ্রমিকের খরচও কম হতে পারে, কারণ একই সময়ে একাধিক ফসলের পরিচর্যা করা যায়। 2 নাম্বার, চিত্রে কোন পদ্ধতিটি কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম তা বিশ্লেষণ করো। চিত্রে 2 নং পদ্ধতি সম্ভবত মিশ্র চাষ বা আন্তঃফসল কৃষি পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এই পদ্ধতি মাটির উর্বরতা বৃদ্ধি করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ কমাতে সাহায্য করে। বিভিন্ন ধরনের ফসল একসাথে চাষ করায় মাটির পুষ্টি উপাদানগুলো সুষমভাবে ব্যবহৃত হয় এবং মাটির ক্ষয় রোধ হয়। তো আমাদের 4টি প্রশ্ন কিন্তু কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে 3য় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।